হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা নতুন সেশনে। তবে এই সেশনে আজকে তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে দিয়ে নয়। আজকে আমরা ইন্টারঅ্যাক্ট করব একটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাশনে, যে টপিকটা থেকে সব সময় প্রশ্ন আসে। এবারও বিসিএস প্রিলিমসে সেই টপিক থেকে একটা প্রশ্ন সেট হয়েছে এবং প্রতিবারই সেখান থেকে প্রশ্ন আসে। আমাদের এই টপিক অফ ডিসকাশনটা আজকে হবে মুসলিম পলিটিক্স, বাংলায় যেটাকে আমরা বলবো মুসলিম রাজনীতি। এই মুসলিম রাজনীতির যে টাইম স্প্যানটা তোমরা জানো, হিস্ট্রি যেখানে টাইম ও সেখানে হিস্ট্রি, টাইম ছাড়া হিস্ট্রি হয় না। তো আমরা স্পেসিফিকভাবে এই মুসলিম রাজনীতির সময়সীমাটাকে বলতে পারি 1875 থেকে 1940, 1875 থেকে 1940। এই টাইমটাকে বলা হচ্ছে দ্য ফেজ অফ মুসলিম পলিটিক্স বা মুসলিম রাজনীতির যুগ। দ্য ফেজ অফ মুসলিম পলিটিক্স 1875 থেকে 1940 পর্যন্ত। এই টাইমটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। কতগুলো ইম্পর্টেন্ট ইয়ার এর মধ্যে রয়েছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং যেই ইয়ারগুলো থেকে প্রশ্ন আসে প্রশ্নগুলোও আমি একটু তোমাদের সঙ্গে বলবো। পরে আমরা পিপিটি নিয়ে যখন কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালিসিসে যাব পরে, তখন আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিটেলসে করব যেভাবে আমরা করেছি প্রিলিমসের আগে। তো টপিকটা আগে ভালো করে একটু বুঝতে হবে। এবার কিন্তু প্রিলিমসে কিছু কিছু প্রশ্ন যেখানে ছিল, বিশেষ করে এই যে প্রশ্নটা মুসলিম পলিটিক্স থেকে যে প্রশ্নটা দিয়েছিল, এটা কিন্তু একেবারে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন নয়, একটু রিফ্লেক্টিভ প্রশ্ন। তোমার যদি না বোঝা থাকে মুসলিম রাজনীতির স্বরূপটা, মুসলিম রাজনীতির নেচারটা, তাহলে তুমি এটা ফলো করতে পারবে না। মুসলিম রাজনীতি আমাদের আজকে টপিক অফ ডিসকাশন। যে মুসলিম পলিটিক্সের সময়সীমাটা হলো, আমরা আলোচনা করব আজকের মেনলি 1875 থেকে 1940 বা 1875 থেকে 1940 অবধি মুসলিম রাজনীতির যে ব্যাপ্তি, মুসলিম রাজনীতির যে বিকাশ, এইটা আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের বলে দিই, এই যে ভারতের জাতীয় আন্দোলন, এই যে এত বড় একটা আন্দোলন হলো, এই আন্দোলনে তিনটে রাজনীতি খুব সক্রিয় ছিল। তিনটে পলিটিক্স একটা অ্যাক্টিভ রোল নিয়েছে সব সময়। তিনটে রাজনীতি, একটা হিন্দু রাজনীতি, একটা মুসলিম রাজনীতি যেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব, আর আরেকটা রাজনীতি ছিল এই দুটো রাজনীতিকে জিইয়ে রাখার জন্য, সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের বিভেদের রাজনীতি বা ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স। তাহলে তিনটে রাজনীতির ওপর আমাদের জাতীয় আন্দোলন দাঁড়িয়ে আছে। তিনটে রাজনীতি, একটা হিন্দু রাজনীতি, একটা মুসলিম রাজনীতি, আর একটা হলো এই ব্রিটিশ সরকারের বিভেদের রাজনীতি বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স। আমরা ফার্স্টে একটু আসব হিন্দু রাজনীতি, মুসলিম রাজনীতি, এগুলো মানে কি? মুসলিম রাজনীতির ডেফিনেশন কি হতে পারে, হিন্দু রাজনীতির ডেফিনেশন কি হতে পারে, এবং বিভেদের রাজনীতির ডেফিনেশন কি হতে পারে। বিভেদের রাজনীতির ডেফিনেশনটা আমরা বুঝতেই পাচ্ছি নামটা দেখে কি হতে পারে, কিন্তু হিন্দু রাজনীতি, হোয়াট ইজ হিন্দু পলিটিক্স? প্রথমে একটু বলি, সেম কথাটা খাটবে ঠিক মুসলিম রাজনীতির ক্ষেত্রেও। হিন্দু রাজনীতি কি? হিন্দু রাজনীতি হলো সেই রাজনীতি যে রাজনীতিতে হিন্দুদের স্বার্থকে, হিন্দুদের ইন্টারেস্টকে, হিন্দুদের উদ্দেশ্যকে, হিন্দুদের ডেভেলপমেন্টকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহলে হিন্দু রাজনীতি হলো সেই রাজনীতি যে রাজনীতিতে হিন্দুদের অগ্রাধিকার, হিন্দুদের স্বার্থ, হিন্দুদের বিভিন্ন রকমের উদ্দেশ্য, তাদের রাজনৈতিক, তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে তাদের একটা বিশেষ জায়গায় পৌঁছে দেওয়ার যে রাজনীতি, সেটাকেই আমরা বলবো হিন্দু রাজনীতি। মানে হিন্দু রাজনীতিটা মেনলি হিন্দুদের দ্বারা, হিন্দুদের জন্য এবং হিন্দুদের মধ্যে সংগঠিত একটা রাজনীতি। ঠিক সেই ডেফিনেশনটা শুধু হিন্দুটা পাল্টে আমরা মুসলিম রাজনীতি বলতে পারি, যেখানে মুসলিমদের স্বার্থ, মুসলিম রাজনীতি তাহলে কি? সেম জিনিস, মুসলিমদের স্বার্থকে সুরক্ষিত করা, মুসলিমদের বিভিন্ন জায়গায় তাদের অগ্রাধিকার দেওয়া, রাজনীতি, সমাজ, বিভিন্ন জায়গায়। এই জন্য যে রাজনীতির বিকাশ ঘটেছিল ভারতের ইতিহাসে, জাতীয় আন্দোলনের ইতিহাসে, সেটাকেই আমরা বলতে পারি মুসলিম রাজনীতি। আর এই দুটো রাজনীতিকে জিইয়ে রাখার জন্য,
এই দুটো রাজনীতিকে নিয়ে খেলার জন্য ব্রিটিশরা যে রাজনীতি নিয়ে এলো, ভারতকে ভাঙার রাজনীতি, হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা অশুভ সম্পর্ক তৈরি করার যে রাজনীতি নিয়ে এলো, সেই রাজনীতিকে বা সেই পার্টিজান পলিটিক্সটাকেই বলা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স। তাহলে তিনটে রাজনীতি আমাদের এখানে খুব সক্রিয় ছিল বিভিন্ন সময়। আমরা হিন্দু রাজনীতি নিয়ে পরে একটা ক্লাসে আলোচনা করব, তারও বিভিন্ন দিক রয়েছে, তার সঙ্গেও রিলেটেড বিভিন্ন ঘটনা রয়েছে যেখান থেকে প্রশ্ন দেয়। এবং মুসলিম রাজনীতি, এবারে হিন্দু রাজনীতি থেকে একটা প্রশ্ন এসেছিল, তোমরা জানো, আমি একটা এক্সাম্পল বলে দিই। এই প্রিলিমসে একটা প্রশ্ন দিয়েছিল যে ওই নবগোপাল মিত্র, ন্যাশনাল শব্দটাকে জনপ্রিয় করেছিলেন কে? নবগোপাল মিত্র। এই নবগোপাল মিত্র ভারতের ইতিহাসে হিন্দু রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে এই নবগোপাল মিত্র ছিলেন অন্যতম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই রকমই মুসলিম রাজনীতির সঙ্গে যে যে ঘটনাগুলো রিলেটেড, আমি সেই ঘটনাগুলো একটু সিস্টেমেটিকভাবে তোমাদের সামনে তুলে ধরব, তোমরা একটু ফলো করার চেষ্টা করো। আমরা বলেছিলাম আমাদের মুসলিম রাজনীতির ব্যাপ্তি শুরু হবে কোত্থেকে? 1875-এর আলিগড় আন্দোলন থেকে শুরু হবে। 1940-তে গিয়ে আমরা শেষ করব লাহোর অধিবেশন মুসলিম লীগের। তার মানে আলিগড় আন্দোলন থেকে শুরু করে আমরা শেষ করব গিয়ে কোথায় না ওই মুসলিমদের লাহোর অধিবেশন 1940-তে। কী ঘটনা ঘটলো এর মধ্যে? আমরা জানি আলিগড় আন্দোলন 1875-এ শুরু হলো। আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? আলিগড় আন্দোলনের ইনিশিয়াল অবজেক্টিভ ছিল কি? টু রিজেনারেট দ্য মুসলিম পপুলেশন, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষার চেতনাকে জাগরিত করা এবং তারা যাতে হিন্দুদের মতো বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই জন্য তাদেরকে তৈরি করার একটা উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল আলিগড় আন্দোলন। তাহলে আলিগড় আন্দোলনের ইনিশিয়াল অবজেক্টিভ বা প্রাথমিক উদ্দেশ্য কি ছিল না মুসলিম জনসম্প্রদায়ের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, দর্শন এইটাকে প্রচার করা এবং তাদের আধুনিক করে তোলা, মডার্নাইজ করে তোলা বিভিন্ন দিক থেকে, চিন্তা ভাবনা সমস্ত দিক থেকে। তো এইটা ছিল ইনিশিয়াল অবজেক্টিভ অফ আলিগড় মুভমেন্ট। কিন্তু এই ইনিশিয়াল অবজেক্টিভটাই চেঞ্জ হয়ে গেল একটা অন্য ক্ষেত্রে। এই আলটিমেট অবজেক্টিভে গিয়ে আমরা কি দেখলাম? একেবারে ভিন্ন জিনিস। আলিগড় আন্দোলন শুরু হয়েছিল মুসলিমদের মধ্যে নবজাগরণ আনার জন্য। এক কথায় আমরা বলতে পারি যে কাজটা হিন্দুদের মধ্যে রাজা রামমোহন রায় করেছিলেন, সেই কাজটা মুসলিমদের মধ্যে করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। এই সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলনের সূচনা, যিনি চেয়েছিলেন মুসলিম সমাজকে মুসলিম সমাজের আধুনিকীকরণ। কিন্তু এই আন্দোলন শেষ পর্যন্ত গিয়ে কিন্তু একটা ভিন্ন চরিত্র গ্রহণ করলো। তাহলে যদি আমরা বলি এর আলটিমেট অবজেক্টিভ কি হলো আলিগড় আন্দোলনের আলটিমেট অবজেক্টিভ এটাই দাঁড়ালো যে এটার উদ্দেশ্য হয়ে দাঁড়ালো, এই কথাই বলতে চাইলো যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম এই দুটো সম্প্রদায়ের আইডেন্টিটি একদম আলাদা। অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের যে সংস্কৃতি এটা একেবারেই আলাদা। সুতরাং এই দুটো সম্প্রদায়কে আলাদাভাবে চলতে হবে ভারতবর্ষে। এই যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে একটা বিভেদ, এই বিভেদের বিষটা কিন্তু বপন হলো আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে। এটা আমাদের পরিষ্কার জানতে হবে। তাহলে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল কিন্তু নবজাগরণ আনার জন্য মুসলিম জনসমাজের মধ্যে। সেটাই আবার আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত গিয়ে পরিণত হলো কিসে না এই হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ রেখা তৈরি করা বা মুসলিমদের মধ্যে একটা রাজনীতির জাগরণ ঘটানো, হিন্দু সংস্কৃতি থেকে তাদের আলাদা করার জন্য। এবং এই যে ট্রানজিশন, এই যে ট্রান্সফরমেশন,
আলিগড় আন্দোলনের প্রকৃতির যে পরিবর্তন, এই পরিবর্তনে মূল ভূমিকা যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন থিওডর বেক বলে একজন। থিওডর বেক, এই থিওডর বেকই কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলনের চরিত্রটাকে পরিবর্তিত করেছিলেন। তিনি এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু মুসলিমদের প্রগতি বা মুসলিমদের যে প্রোগ্রেস সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম। এবং এই জায়গা থেকেই কিন্তু টার্ন নিয়েছিল আলিগড় আন্দোলন, একটা নবজাগরণের ঘটানোর আন্দোলন থেকে একটা সাম্প্রদায়িক আন্দোলনের চরিত্র লাভ করেছিল এই আলিগড় আন্দোলন। এবং মুসলিম রাজনীতির যে সূচনা আমরা বলতে পারি এই আলিগড় আন্দোলনকে ঘিরেই। এই জন্য সৈয়দ আহমেদ খানকে বলা হয়, এই কোয়েশ্চেনটা প্রায়ই দেখবে পরীক্ষায় আসে, সৈয়দ আহমেদ খানকে বলা হয় কি না, বলা হয় ফাদার অফ টু নেশন থিওরি। তাকে বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনক। দ্বিজাতি তত্ত্ব মানে ওই যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিভেদের রেখা তৈরি করার যে উদ্দেশ্য, সেটা এই আন্দোলনের মধ্যে দিয়ে যেহেতু হয়েছিল, সেই জন্য এই হিস্টোরিয়ানরা তাকে বলছেন ফাদার অফ টু নেশন থিওরি। এই কোয়েশ্চেনটা খুব দেয় পরীক্ষায়, তোমরা জানো। এই প্রশ্নের উত্তর কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ হবে না, অপশানে মোহাম্মদ আলী জিন্নাহ দিয়ে দেয়। উত্তর কি হবে না স্যার সৈয়দ আহমেদ খান। যে সৈয়দ আহমেদ খানকে বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের জনক, আবার সেই সৈয়দ আহমেদ খানকেই বলা হচ্ছে মুসলিম পুনরুজ্জীবনবাদের জনক। মুসলিমদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি হলেন এই সৈয়দ আহমেদ খান। তাকে এই দুটো কন্ট্রাস্ট টাইটেল তাকে দেয়া হয়েছে। একদিকে তাকে বলা হচ্ছে ফাদার অফ মুসলিম রিভাইভালিজম, মুসলিম পুনরুজ্জীবনবাদের জনক, আবার তাকে আরেক দিকে বলা হচ্ছে কি না দ্বিজাতি তত্ত্বের জনক। তাহলে এই আলিগড় আন্দোলন থেকে শুরু হলো, বীজটা বপন হলো মুসলিম রাজনীতির যে বীজ, যে সিডস, সেটা প্ল্যান্টেড হলো থ্রু দ্য আলিগড় মুভমেন্ট ইন 1875। এটা হলো স্টার্টিং পয়েন্ট। নেক্সট আমরা আর একটা ইয়ারে যাব, মুসলিম পলিটিক্সের সঙ্গে রিলেটেড। আমি ইয়ার বেস করে বলবো, তাহলে তোমাদের ক্লাসটা ধরতে সুবিধা হবে, অনেক স্পেসিফিক হবে। নেক্সট আমরা যাব 1875, একটা ভাইটাল ইয়ার মুসলিম পলিটিক্সের। এখান থেকেই শুরু, আমরা আলোচনা করলাম 1875-এর গুরুত্ব মুসলিম পলিটিক্সে কি। এবার আমরা আসবো একটা ইয়ারে, দ্যাট ইজ 1888, 1888। মুসলিম পলিটিক্সের আর একটা ইম্পর্টেন্ট একটা ইয়ার। কি হয়েছিল 1888-তে? তোমরা জানো যে এর ঠিক 3 বছর আগে তৈরি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং কংগ্রেসের যে গঠন পদ্ধতি, কংগ্রেসের যে স্ট্রাকচার, কংগ্রেসের যে নেতৃত্ব, তাতে করে কিন্তু অনেক মুসলিম সম্প্রদায়ের অনেকেই কিন্তু তাতে খুশি হননি। এবং তাদের মধ্যে একটা ধারণা প্রতিফলিত হয়েছিল যে এই কংগ্রেস দলটা হিন্দু সম্প্রদায়কেই রিপ্রেজেন্ট করছে। সুতরাং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই কংগ্রেস বিরোধী একটা চেতনা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছিল 75-এর, মানে 1885-র পর থেকে। সেই চেতনারই একটা প্রতিফলন দেখলাম 1888-তে গিয়ে। 1888-তে স্যার সৈয়দ আহমেদ খান একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনটার নাম দিলেন তিনি ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন তিনি নাম দিলেন এটার। এই দলটা তৈরি হলো 1888-তে। কি উদ্দেশ্য নিয়ে তৈরি হলো? এই দলের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? কংগ্রেস যে কর্মসূচিগুলো নিচ্ছে, কংগ্রেস যে প্রোগ্রামসগুলো নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোকে কাউন্টার করা। অর্থাৎ কংগ্রেসের কর্মসূচিকে কাউন্টার করার জন্যই কংগ্রেস প্রতিষ্ঠার ঠিক 3 বছর পর এই মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করলো যে দল, সেটা হলো ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। একটা পলিটিক্যাল ডিভিশন কিন্তু শুরু হলো, একটা পলিটিক্যাল আইডিওলজির ডিভিশন কিন্তু শুরু হলো। কংগ্রেস একটা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করলো,
তার বিরোধিতা করার জন্য আর একটা রাজনৈতিক সংগঠন তৈরি হলো, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে এখান থেকে? পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্টি কংগ্রেস অর্গানাইজেশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে প্রথম কংগ্রেস বিরোধী সংগঠন আমরা কোনটাকে বলতে পারি? প্রথম কংগ্রেস বিরোধী সংগঠন আমরা বলতে পারি ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন 1888-এ আমরা দেখলাম এটা তৈরি হলো। আমরা নেক্সট যেটায় যাব, তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশদের যে পলিসি, বিভেদের রাজনীতি, ডিভাইড অ্যান্ড রুল, এই রাজনীতির খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মুসলিম রাজনীতি চলছে, হিন্দু রাজনীতি চলছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্রিটিশদের এই পার্টিশন পলিটিক্স বা ব্রিটিশদের এই বিভেদের রাজনীতি কিন্তু স্যামলটেনাসলি চলছে। এবং আমরা দেখলাম এই 1888-তে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন তৈরি হলো। তারপর আমরা দেখলাম 1905-এ বঙ্গভঙ্গের মধ্যে ডাইরেক্টলি মুসলিম রাজনীতির কোনো প্রভাব হয়তো ছিল না, কিন্তু তার মধ্যে বিভেদের রাজনীতির একটা প্রভাব আমরা দেখতে পেলাম। কি দেখলাম আমরা? 1905-এ বঙ্গভঙ্গ হলো, 1905-এ। কেন বঙ্গভঙ্গ হলো আমরা জানি। বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য যেটা ছিল, যেটাকে বলা হয় বঙ্গভঙ্গের হিডেন অবজেক্টিভ বা লুক্কায়িত উদ্দেশ্য, সেটা হচ্ছে ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্যটাকে ভেঙে দেওয়া, অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা প্রাচীর তুলে দেওয়ার একটা সাংঘাতিক প্রচেষ্টা করলেন কারা? না, ব্রিটিশ সরকার। এবং সেই বিভেদের রাজনীতির প্রথম প্রতিফলন আমরা দেখলাম বঙ্গভঙ্গে। কিন্তু আমি এটাকে মুসলিম রাজনীতির মধ্যে আনলাম কেন? তার কারণ ব্রিটিশদের যে উদ্দেশ্য ছিল মুসলিমদের আলাদা করে দেওয়া, বঙ্গভঙ্গর বিরুদ্ধে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু সাধিত হলো না। প্রচুর মুসলিম লিডার এই আন্দোলনকে নেতৃত্ব দিতে এগিয়ে এলেন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। মানে এটা এমন একটা আন্দোলন যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত শ্রেণীর অংশগ্রহণ আমরা দেখলাম, ঠিক আছে। এবং এখানে দেখলাম প্রচুর পরিমাণে মুসলিম নেতা এখানে অংশগ্রহণ করলেন। মোহাম্মদ গজনভি থেকে শুরু করলে আব্দুল রসুল থেকে শুরু করে সমস্ত লিডাররা এখানে যোগদান করলেন এবং তারা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলেন। রবীন্দ্রনাথ হিন্দু মুসলিম ঐক্যকে সুদৃঢ় করার জন্য যেদিনকে 16ই অক্টোবর, যেদিনকে বঙ্গভঙ্গ কার্যকরী হলো, তোমরা জানো বহুবার পরীক্ষা এসছে, রাখি বন্ধন করলেন হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের এটাকে বাঁধার জন্য। তাহলে মুসলিম রাজনীতি যেমন হয়েছে, বিভেদের রাজনীতি যেমন হয়েছে, ঠিক তেমনি এই রাজনীতিটাকে রিমুভ করার চেষ্টাও কিন্তু স্যামলটেনাসলি হয়েছে, যার বড় প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। নেক্সট আমরা যেটায় আসবো, মুসলিম রাজনীতির একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা 1906। ঠিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন চলছে, সেই সময় আমরা দেখলাম বেশ কিছু মুসলিম নেতৃবর্গ তারা একত্রিত হয়ে তারা কি করলো না, একটা চার্টার অফ ডিমান্ড তৈরি করলো। একটা দাবিপত্র তৈরি করলো, যে দাবিপত্রে তারা মুসলিমদের বিভিন্ন দাবিগুলোর কথা উত্থাপন করলো যে এই জিনিসগুলো মুসলিমদের চাই। এবং তার মধ্যে একটা অন্যতম দাবি ছিল ঠিক কংগ্রেসের মতো একটা জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিষ্ঠান স্থাপনের দাবি। ঠিক কংগ্রেস যেরকম তৈরি হয়েছে একটা জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন, মুসলিম নেতৃবর্গ দাবি করলেন আমাদেরও একটা এই রকম জাতীয়তাবাদী রাজনৈতিক একটা সংগঠন তৈরি আমাদের করতে হবে। এই দাবিও ওই দাবিগুলোর মধ্যে ছিল। এই সমস্ত দাবি নিয়ে মুসলিম নেতৃবর্গ আগা খাঁয়ের নেতৃত্বে সিমলায় মিট করলেন কার সঙ্গে?
তদানীন্তন ভাইসরয় লর্ড মিন্টো টু। দ্বিতীয় মিন্টোর সঙ্গে মিট করলেন এই পুরো দাবিপত্রগুলোকে নিয়ে, এবং মিন্টো টু সেই দাবিপত্রকে স্বাগত জানালো। সেই পুরো মুসলিম প্রতিনিধিবর্গ যারা ছিলেন তাদেরকে স্বাগত জানানো হলো সেখানে, এবং এই ঘটনাটাকেই বলা হয় সিমলা দৌত্য, বা ইংরেজিতে বলে সিমলা ডেপুটেশন। বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল এই সিমলা দৌত্যে, মানে এই সিমলা ডেপুটেশনে, মানে এই যে মুসলিম নেতারা যে সিমলায় গিয়ে মিন্টো টুকে দাবিপত্রটা পেশ করেছিল, যে দলটা গেছিল, এই দলটায় নেতৃত্ব দিয়েছিলেন কে? সিমলা দৌত্যে নেতৃত্ব দিলেন কে? আগা খান নেতৃত্ব দিয়েছিলেন এই দৌত্যটাকে। 1906 এই কোয়েশ্চেনটা বিসিএস এসেছিল। তাহলে সিমলা দৌত্য মুসলিম পলিটিক্সের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। কেন কেন এটা গুরুত্বপূর্ণ ঘটনা? এই ঘটনার সূত্র ধরেই আমরা দেখলাম 1906 মুসলিমদের জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিষ্ঠান অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হলো। কবে? 1906-এ অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হলো। 1906 সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হলো 1906। আগা খান এবং সেলিমুল্লাহ এই দল তৈরি করলেন, এবং এই দল যে তৈরি হলো, এই দল তৈরি হলো কোথায়? ঢাকাতে। মানে কংগ্রেসকে কাউন্টার করার জন্য একটা ইম্পর্টেন্ট রাজনৈতিক দল সর্বভারতীয় স্তরে তৈরি হলো 1906-এ। বুঝতে পারছো কিভাবে বিভেদের রাজনীতিটা আস্তে আস্তে কায়েম হচ্ছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ওপর। তাহলে এইখান থেকে প্রশ্ন এসেছিল সিমলা দৌত্য কে নেতৃত্ব দিয়েছিলেন। সিমলা দৌত্যের পর মুসলিম লীগ থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের করতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন মুসলিম লীগের ফাউন্ডারকে তোমরা দেখেছো, বহুবার এসছে। মুসলিম লীগ কোথায় ফাউন্ডেশন হলো তোমরা জানো, দেখেছো তোমরা। মুসলিম লীগ কত সালে ফাউন্ডেশন হলো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কবে হলো, কারা করলো, কোথায় হলো। এছাড়াও রয়েছে মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল, এটাও ভালো করে দেখে নিতে হবে। মুসলিম লীগের কর্মসূচি কি করলো, মুসলিম লীগ যখন তৈরি হলো তারা কি কি কর্মসূচি নিল। তারা কর্মসূচি নিল কি না, তারা কর্মসূচি নিল এটাই যে ইংরেজদের আনুগত্য তারা স্বীকার করবে, অর্থাৎ ইংরেজদের লয়্যালটি তারা মেনে নেবে, এবং সমস্ত স্তরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত স্তরে তারা কি করবে না, তারা মুসলিমদের স্বার্থকে সুরক্ষিত করবে। এবং আরেকটা উদ্দেশ্য তাদের ছিল যে অন্যান্য যেসব সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের সঙ্গে একটা গুড রিলেশন মেনটেন করবে এই মুসলিম লীগ। এই নিয়ে তৈরি হলো মুসলিম লীগ এই কর্মসূচিগুলোকে সামনে রেখে। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের পড়তে হবে পরীক্ষার জন্য মুসলিম লীগ থেকে স্পেশালি, এই মুসলিম লীগের দুটো পত্রিকা WBCS এসেছিল। একটা পত্রিকার নাম ছিল স্টার অফ ইন্ডিয়া, আর একটা পত্রিকার নাম ছিল স্টার অফ ইন্ডিয়া, আর একটা পত্রিকার নাম ছিল কোয়াম। কোয়াম আর স্টার অফ ইন্ডিয়া, এই দুটো ছিল ইম্পর্টেন্ট জার্নাল, যে দুটো জার্নাল মুসলিম লীগ পাবলিশ করেছিল। ওকে, এবং মুসলিম লীগের যে অধিবেশনগুলো আছে আমরা সেটার উপর একটা আলাদা ক্লাস করার চেষ্টা করব। কংগ্রেসের অধিবেশনগুলো মেনলি আমরা করি, কিন্তু মুসলিম লীগের অধিবেশনগুলো আমরা ওই 1940 ছাড়া আর কোনো অধিবেশন সেভাবে আমরা করি না, কিন্তু করে রাখা উচিত, যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি সুযোগ পেলে মুসলিম লীগের অধিবেশনগুলোর ওপর একটা ক্লাস আমি নেবো, ওটাও কিন্তু করা দরকার, ওটা আমরা ছেড়ে যাই, আমরা করি না। কংগ্রেসের যেমন অধিবেশন হয়েছিল তেমনি মুসলিম লীগেরও অধিবেশন হয়েছিল 1906 থেকে শুরু করে, এবং সেগুলো আমরা একটা ক্লাসে আমরা আলোচনা করব। আর মুসলিম লীগের আজীবন সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন কে? হু ওয়াজ দ্য লাইফ টাইম প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ? এই প্রশ্নটা খুব দেয়, এখানে উত্তর হবে আগা খান। তাহলে 1906 একটা ইম্পর্টেন্ট ঘটনা আমরা দেখলাম, কোথায় না এই মুসলিম রাজনীতিতে। নেক্সট এই ইয়ারটায় আমরা আসব, সেটা হচ্ছে 1909।
এটাও মুসলিম রাজনীতির সঙ্গে একটা ইন্ট্রিগাল পার্ট। তোমরা জানো, বহুবার প্রশ্ন এসছে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট, মরলে মিন্টো সংস্কার আইন, যেখানে মুসলিমদের পৃথক নির্বাচক মণ্ডলী তৈরি করার অধিকার দেওয়া হলো, এবং লর্ড মিন্টো টু এর রাজত্বকালে এটা হয়েছিল। এবং এই যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স, এই ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্সের জনক বা ফাদার বলা হয়, ফাদার অফ কমিউনাল পলিটিক্স, ফাদার অফ সাম্প্রদায়িক রাজনীতির জনক, ফাদার অফ ডিভাইড অ্যান্ড রুল, বিভেদের রাজনীতির জনক যদি বলে কাকে বলা হয়, তাহলে বলতে হবে লর্ড মিন্টো টুকে, দ্বিতীয় মিন্টোকে। এই দ্বিতীয় মিন্টোর রাজত্বকালেই ঘটেছিল কি না, মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট, যার মধ্যে দিয়ে মুসলিমদের পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের একটা কথা বলা হয়েছিল। নেক্সট আমরা যেটায় আসব, তোমরা জানো যে 1914 থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল, এবং এই 1914 থেকে 1919-এর মধ্যে মুসলিম রাজনীতি, 1914 থেকে 1919 18 অবধি যুদ্ধ হয়েছিল, 19-এ প্যারিসে শান্তি সম্মেলন হয়েছিল। তো 1918 অবধি যদি আমরা ধরি, 14 থেকে 18, এই সময়ের মধ্যে কিন্তু মুসলিম রাজনীতির কিছু পরিবর্তন আমাদের চোখে পড়ে, এবং সেই পরিবর্তনটা থেকেই কিন্তু এবারে প্রশ্ন এসছে। এবং যেটা আমি বলছিলাম যে এবার বিসিএস প্রিলিমসের ওয়ান অফ দ্য মোস্ট রিফ্লেক্টিভ কোয়েশ্চেন, খুব চিন্তামূলক প্রশ্ন যদি থেকে থাকে দুটো একটা প্রশ্ন, তার মধ্যে ওইটা একটা। তোমরা জানো যে চারটে, তোমরা প্রিলিমসে দেখেছো যে চারটে দলের নাম দিয়ে বলেছিল, এর মধ্যে কোন দলটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোন মুসলিম রাজনৈতিক দল এই প্রথম বিশ্বযুদ্ধের সময় কংগ্রেসের সঙ্গে একই প্ল্যাটফর্ম থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দিয়েছিল। মুসলিম লীগ উত্তর হয়েছিল, তোমরা জানো। এই যে জায়গাটা 14 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধের মধ্যবর্তী এই যে সময়টা, এই সময়টায় কিন্তু মুসলিম লীগ কি করেছিল না, কংগ্রেসের সঙ্গে এক হয়ে বা সেম প্ল্যাটফর্ম থেকে লড়াইয়ের একটা আহ্বান জানিয়েছিল, এবং তারই প্রতিফলন আমরা দেখলাম নেক্সট ইম্পর্টেন্ট ইয়ার মুসলিম রাজনীতির 1917, 1917 লখনৌ চুক্তি। 1917 লখনৌ চুক্তি কিন্তু মুসলিম লীগের সেই পলিসির একটা রিফ্লেকশন। কোন পলিসি না, কোঅপারেশন উইথ কংগ্রেস, একই প্ল্যাটফর্ম থেকে লড়াই করার যে আদর্শ, সেটা আমরা দেখলাম। এবং এই কংগ্রেস এবং মুসলিম লীগ যে হাত মেলালো লখনৌ প্যাক্টে, এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং লখনৌ প্যাক্টের পেছনে মেন রোলটা প্লে করলেন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। সেই জন্য তোমরা অনেকেই হয়তো পড়েছো, জিন্নাহকে বলা হয়েছিল অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি, অর্থাৎ হিন্দু মুসলিম রাজনীতির দূত। হিন্দু এবং মুসলিম পলিটিক্স, কংগ্রেস এবং মুসলিম পলিটিক্স, যে পলিটিক্সটা দুটো ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছিল, সেই দুটো ভিন্ন জায়গাকে এক জায়গায় মেলানোর চেষ্টা করেছিলেন যিনি 1917-এ, তিনি কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে যদি বলে মেন আর্কিটেক্ট অফ লখনৌ প্যাক্ট, তাহলেও কিন্তু উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। এবং সেই জন্যই সরোজিনী নাইডু জিন্নাহকে বলেছিলেন অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। তাহলে 1917-তে আমরা একটা টার্নিং পয়েন্ট পেলাম এই আন্দোলনের ক্ষেত্রে। বিশ্বযুদ্ধ শেষ না হতে হতেই আর একটা ঘটনা ঘটল সারা পৃথিবীর ইতিহাসে। তোমরা জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি হেরে গেছিল, আমরা সবাই জানি। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেহেতু জার্মানির দিকে ছিল তুরস্ক, সেই জন্য আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের পর 5টা সন্ধি হয়েছিল, যারা হেরে গেছে তাদের সঙ্গে, যারা জিতেছে তাদের। কোথায় সন্ধিটা হয়েছিল? প্যারিসে। প্যারিস পিস ট্রিটি বলা হয়, প্যারিসের শান্তি সম্মেলন। এই 5টা সন্ধির মধ্যে একটা সন্ধির নাম ছিল সেভারের চুক্তি, ট্রিটি অফ সেভার, দন্তে সয়কার ভ বয়শূন্য র, ট্রিটি অফ সেভার বা সেভারের চুক্তি তুরস্কের সঙ্গে হয়েছিল, যারা জিতেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাদের, ইংল্যান্ডের। এবং এই চুক্তিটা ছিল ভয়াবহ একটা চুক্তি।
এই চুক্তিতে কি করা হয়েছিল, তুরস্কের যে খলিফা, খলিফা মানে তোমরা জানো এই খলিফার দুটো পরিচয় ছিল, একদিকে তিনি সারা মুসলিম জগতের প্রধান, আবার অন্যদিকে তুরস্কের রাষ্ট্রপ্রধান। একদিকে তিনি রাজনীতির প্রধান, আবার একদিকে তিনি ধর্মের প্রধান। এরকম একটা মানুষকে, খলিফাকে পদচ্যুত করলো ইংল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধের পর, তুরস্ক হেরে যাবার পর। এই ঘটনাটা সারা পৃথিবীর মুসলিম পলিটিক্সকে একটা নতুন জায়গায় নিয়ে গেল, এবং বিশেষ করে ভারতবর্ষের রাজনীতিতে শুরু হলো খিলাফত আন্দোলন সারা বিশ্বব্যাপী। একটা প্যান ইসলামিক আন্দোলন, মানে প্যান ইসলামিক মুভমেন্ট। খিলাফত মুভমেন্টকে বলা হচ্ছে একটা প্যান ইসলামিক মুভমেন্ট, মানে সারা বিশ্ব জুড়ে এই আন্দোলন হলো। সারা বিশ্বের মুসলিম সমাজ ক্ষেপে উঠল খলিফাকে অপমান করার জন্য। এবং সেই সূত্র ধরে আমরা দেখলাম এখানে মুসলিম রাজনীতিকে বা মুসলিম পলিটিক্সকে হিন্দু রাজনীতির সঙ্গে একসঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যিনি, তোমরা সবাই তার নাম জানো, মহাত্মা গান্ধী। এবং তোমরা জানো মহাত্মা গান্ধীর ফার্স্ট যেটা হলো 1919-এ খিলাফত মুভমেন্ট, এই খিলাফত মুভমেন্টকে নেতৃত্ব দিলেন কে? এই খিলাফত মুভমেন্টের সঙ্গেও কিন্তু একটা মুসলিম রাজনীতির, একটা বিশ্ব মুসলিম রাজনীতির একটা সম্পর্ক রয়েছে, যে রাজনীতির প্রভাব আমাদের ভারতের রাজনীতিতে এসে পড়ল। 1919-এ খিলাফত আন্দোলন শুরু হলো, এবং আলী ব্রাদার্স, তোমরা জানো মোহাম্মদ আলী এবং শৌকত আলী এই আন্দোলনে নেতৃত্ব দিলেন। গান্ধীজি ছিলেন এই আন্দোলনের মেইন সংগঠক, এবং গান্ধীজির উদ্দেশ্য কি ছিল? এই খিলাফত আন্দোলনটাকে তিনি যুক্ত করলেন 1920-তে গিয়ে অসহযোগ আন্দোলনের সঙ্গে। উদ্দেশ্য কি ছিল? কেন তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে এই খিলাফত ইস্যুটাকে যুক্ত করলেন? তার কারণ হচ্ছে যে হিন্দু মুসলিম ঐক্যটাকে এক করার জন্য। গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে হিন্দু মুসলিম যদি একসঙ্গে থাকতে না পারে, তাহলে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা খুব শক্ত হয়ে যাবে, একটা চ্যালেঞ্জের মুখে এসে পড়বে। সেই জন্য এই হিন্দু এবং মুসলিম রাজনীতি, যেটা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছিল, সেটাকে এক জায়গায় আনার চেষ্টা করলেন মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে, অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে। তাহলে 1919 একটা ইম্পর্টেন্ট সাল, আবার 1919 খিলাফত আন্দোলন, মুসলিম রাজনীতির সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। এবং 1920 অসহযোগ আন্দোলন। কেন না এই খিলাফত আন্দোলনকে তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন হিন্দু এবং মুসলিম পলিটিক্সটাকে এক জায়গায় আনার জন্য, বা একটা সারা সর্বভারতীয় একটা ঐক্য তৈরি করার জন্য ব্রিটিশ সরকারের এগেনস্টে। আমরা নেক্সট এবার আসবো যে সালটায়, তাহলে 1919 আমরা পেলাম, 1920 আমরা পেলাম। এবার আমরা আসবো 1921-এ একটা আন্দোলন হলো মোপলা আন্দোলন, কেরালায়। তোমরা হয়তো মনে করবে যে এটার সঙ্গে মুসলিম রাজনীতির যোগ কোথায়? এটার সঙ্গে কিন্তু আমরা আবার দেখলাম খিলাফত আন্দোলনের যে প্রভাব, সেটা কিন্তু খুব একটা টিকলো না। 1921-এই আমরা দেখতে পেলাম আবার একটা বিভেদের রাজনীতি। মোপলা কারা? মালাবার, দক্ষিণ মালাবার বা সাদার্ন মালাবারের একটা মুসলিম কমিউনিটি। মোপলা রিভোল্ট তোমরা জানো, এটা বিশেষ প্রিলিমসে এখান থেকে বহুবার প্রশ্ন এসছে। মোপলা রিভোল্ট কোথায় হয়েছিল? মোপলা রিভোল্টের লিডারকে? মোপলা রিভোল্ট কাদের বিরুদ্ধে হয়েছিল? কাদের বিরুদ্ধে হলো মোপলা আন্দোলন? মেনলি মোপলা হচ্ছে দক্ষিণ মালাবার বা সাদার্ন মালাবার বা কেরালা যেটাকে আমরা বলি, সাদার্ন মালাবারের একটা মুসলিম ট্রাইব। কৃষি ছিল এদের জীবিকা, মানে একটা মুসলিম কৃষক সম্প্রদায় আমরা বলতে পারি। এরা আন্দোলনটা করলো মেনলি হিন্দু জমিদারদের এগেনস্টে। আন্দোলনের মেন টার্গেট ছিল কিন্তু হিন্দু জমিদারদের অত্যাচার, এবং সেই সঙ্গে যুক্ত হয়েছিল ব্রিটিশ সরকারও কিছুটা পরিমাণে, কিন্তু মেন টার্গেটটাই ছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে আন্দোলন। মোপলা রিভোল্ট মুসলিম রাজনীতিকে, মুসলিম রাজনীতির বিকাশে বা ডেভেলপমেন্টে কিন্তু মোপলা রিভোল্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো। মানে খিলাফত আন্দোলনের রেশ মেলাতে না মেলাতেই আমরা দেখলাম তখনও খিলাফত আন্দোলন চলছে। খিলাফত আন্দোলন
22-এ অসহযোগ আন্দোলন শেষ হয়ে গেছিল, কিন্তু খিলাফত আন্দোলনের প্রভাব ছিল। কিন্তু ভারতবর্ষে আমরা দেখলাম গান্ধীজি যে উদ্দেশ্য নিয়ে করেছিলেন সেটা কিন্তু রইল না। মোবলা রিভোল্ট হলো মেনলি হিন্দু জমিদারদের এগেনস্টে এই মুসলিম ট্রাইবদের একটা আন্দোলন। সেই জন্য হিস্টোরিয়ানরা মুসলিম রাজনীতির একটা ইন্ট্রিগাল পার্ট বলে মনে করছেন কাকে না, এই মোবলা রিভোল্টটাকে। তোমরা জানো মোবলা রিভোল্ট একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মোবলা রিভোল্ট কেরালায় হয়েছিল। একবার আবার কেরালা অপশানে না দিয়ে মালাবারের বিভিন্ন দিকগুলো দিয়ে দিয়েছিল, নর্দার্ন মালাবার, সাদার্ন মালাবার, ইস্টার্ন মালাবার, ওয়েস্টার্ন মালাবার। কোথায় মোবলা রিভোল্ট হয়েছে এই কোশ্চেনও এসছে। মোবলা রিভোল্টের লিডার কে ছিলেন? আলী মুসালিয়ার, বিখ্যাত লিডার। সুতরাং এই মোবলা রিভোল্ট কিন্তু প্রিলিমসের জন্য একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা মুসলিম পলিটিক্সের একটা ইন্ট্রিগাল পার্ট। আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি, অ্যাজ এ হোল মুসলিম পলিটিক্স এইটা পড়তে গিয়ে তুমি যে ইয়ারগুলো আমি একের পর এক বলছি, যেগুলো মুসলিম পলিটিক্সের সঙ্গে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি রিলেটেড, এই ইয়ারগুলো কিন্তু ইটসেলফ খুব ইম্পর্টেন্ট ইয়ার প্রিলিমস এবং মেন্স বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি একটা একটা করে ইয়ার 1875 থেকে শুরু করেছি, তারপরে 1888 বলেছি, 1905 বলেছি, 1906 বলেছি, মর্লেমিন্টো রিফর্ম অ্যাক্ট 1909 বলেছি, 1917 বলেছি, লখনৌ প্যাক্ট, 1919 থেকে 1920 খিলাফত মুভমেন্টের কথা বলেছি। এই যে জায়গাগুলো আমি বলছি, এগুলো দুটো দিক, একদিকে এগুলো মুসলিম পলিটিক্সের সঙ্গে রিলেটেড, আর এই ঘটনাগুলো প্রত্যেকটা জাতীয় আন্দোলনের একটা ইম্পর্টেন্ট ঘটনা যেখান থেকে প্রশ্ন আসে। সুতরাং মুসলিম পলিটিক্স তোমরা যখন তৈরি করবে, আরও কয়েকটা ইয়ার আছে আমি বলে দেবো, মুসলিম পলিটিক্স যখন তৈরি করবে একদম ইয়ার ওয়াইজ, আমি যে ইয়ারগুলো মেনশন করছি একদম ইয়ার ওয়াইজ করতে থাকবে, তাহলে দেখবে ওই ইয়ারগুলো তৈরি হয়ে যাবে। আবার মুসলিম পলিটিক্সের ওপর যদি কোনো রিফ্লেক্টিভ প্রশ্ন কখনো আসে সেটাও তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট আমরা ইয়ারে আসবো, যেটা একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার। আমরা দেখলাম মুসলিম লীগের বিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল তিনি প্রথম আমরা দেখলাম যেটা করলেন সেটা হচ্ছে কি না, একটা পৃথক রাজ্যের, সেপারেট স্টেটের কনসেপ্ট দিলেন ফর দ্য মুসলিমস 1929, 1930 এই টাইমটায়। বিসিএসে কোশ্চেন এসেছিল, হু গেভ দ্য কনসেপ্ট অফ সেপারেট স্টেট ফর দ্য মুসলিমস ফর দ্য ফার্স্ট টাইম। মুসলিমদের জন্য একটা পৃথক রাজ্যের দাবি উত্থাপন করেছিলেন কে? একটা পৃথক জায়গার দাবি উত্থাপন করেছিলেন প্রথম বিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল 1929, 1930। মুসলিম রাজনীতির একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা একটা বলা যেতে পারে এইটা। অর্থাৎ মুসলিম রাজনীতিটা যে একটা ক্রমশ একটা সিরিয়াস জায়গায় যাচ্ছে তার প্রমাণ কিন্তু বহন করছে এই 1930, 2930 এই পৃথক রাজ্যের দাবি উত্থাপন করলেন মোহাম্মদ ইকবাল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই দাবিকে কেন্দ্র করেই আমরা আসছি যেটায়, সেটা হলো 1933, নেক্সট ইম্পর্টেন্ট ইয়ার মুসলিম পলিটিক্সের। এবং এই ইয়ারই আমরা দেখলাম চৌধুরী রহমত আলী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক গ্র্যাজুয়েট, তিনি এখানে এসে তিনি উত্থাপন করলেন কি না, পাকিস্তান শব্দটাকে প্রথম নিয়ে এলেন। এই যে আমরা পাকিস্তান শব্দটা বলছি, মুসলিম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে শব্দটা, সেই শব্দটার কথা উত্থাপন করলেন কে না, চৌধুরী রহমত আলী 1933-তে। পাকিস্তান শব্দটা তিনি উত্থাপন করলেন একটা আর্টিকেলে, একটা প্যাম্ফলেটে, যে প্যাম্ফলেটটা বা আর্টিকেলটার নাম ছিল নাও অর নেভার। এই নাও অর নেভার পত্রিকাতে তিনি প্রথম উত্থাপন করলেন পাকিস্তান শব্দটা। এবং এই পাকিস্তান শব্দটার কথা বলতে গিয়ে তিনি প্রপোজ করেছিলেন যে ভারতবর্ষের যে জায়গাগুলোতে মুসলিমরা মেজরিটি, সেই জায়গাগুলো নিয়ে তৈরি হোক একটা পৃথক রাজ্য, যেটা অবশ্যই ভারতের মধ্যেই থাকবে, ভারতের বাইরে নয়, একটা পৃথক রাজ্য যার নাম হোক পাকিস্তান। এবং তিনি যেই পাকিস্তান শব্দটা তৈরি করলেন, এই PAKI এই যে শব্দগুলো তৈরি করলেন, এই শব্দগুলো হচ্ছে সেই সব জায়গাকার নামের প্রথম ওয়ার্ড। যেমন
পাকিস্তান শব্দটা যদি আমরা দেখি তাহলে ফার্স্ট লেটার যেটা আসছে পি, পি বলতে তিনি বোঝালেন পাঞ্জাব অঞ্চলটাকে, এ বলতে তিনি বোঝালেন আফগানিস্তান, কে বলতে বোঝালেন তিনি কাশ্মীর অঞ্চলটাকে, আই বলতে বোঝালেন তিনি ইন্দাস এই জায়গাটাকে, আর লাস্ট যে চারটে লেটার ছিল STAN স্থান, এইটা তিনি বোঝালেন কাকে? বালুচিস্তানকে। তাহলে পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, ইন্দাস আর বালুচিস্তান, চৌধুরী রহমত আলী এই জায়গাগুলোকে নিয়ে তিনি তৈরি করতে চাইলেন পাকিস্তান নামে একটা রাজ্য। রাষ্ট্র নয়, রাজ্যের কনসেপ্ট দিলেন চৌধুরী রহমত আলী 1933-তে নাও অর নেভার বলে একটা পত্রিকায়। এই কোয়েশ্চেনটা খুব দেয় যে পাকিস্তান শব্দটা প্রথম কে কয়েন করলেন। একবার BCS-এ একই বছর দুটো প্রশ্ন এসেছিল, খুব কনফিউজড হয়ে গেছিল স্টুডেন্টরা। একটা দিয়েছিল যে পৃথক রাজ্যের দাবি, সেপারেট স্টেটের দাবি কে উত্থাপন করেছিল, আবার দিয়েছিল পাকিস্তান শব্দটা প্রথম কে উত্থাপন করেছিল। একই বছর দুটো প্রশ্ন মুসলিম পলিটিক্স থেকে। বুঝতে পেরেছো? মুসলিম পলিটিক্স থেকে প্রতিবার একটা দুটো করে প্রশ্ন থাকেই। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আমি যেভাবে বলছি ইয়ার ওয়াইজ একদম। তাহলে 1933 একটা খুব ভাইটাল ইয়ার আমরা পেলাম, পাকিস্তান নামটা উঠল 33-তে আমরা পেলাম। এরপর আমরা দেখতে পেলাম কি 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তোমরা সবাই পড়েছো, কনস্টিটিউশনেও পড়েছো, হিস্ট্রিতেও পড়েছো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রেকমেন্ড করলো কি না প্রভিন্সিয়াল অটোনমি। অনেক কিছু রেকমেন্ড করেছিল, তার মধ্যে প্রভিন্সিয়াল অটোনমি ছিল একটা অন্যতম, বা প্রাদেশিক স্বায়ত্তশাসন। বলা হলো যে কটা প্রভিন্স আছে সেই প্রভিন্সগুলোতে ভোট হবে, এবং এই যে ভোট হবে এই ভোটে যে দল জিতবে সেই দল সেই রাজ্যে শাসন করবে। একটা স্বায়ত্তশাসন কায়েম হবে, প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই স্বায়ত্তশাসন এই রেকমেন্ডেশন অনুযায়ী 1937-এ ইলেকশন হলো প্রথম। 1937-এ ইলেকশন হলো প্রথম। কিভাবে মুসলিম রাজনীতির সঙ্গে ইলেকশন ইনডাইরেক্টলি রিলেটেড আমি বলবো, তোমাদের ভালো করে ফলো করো। 37-এ ইলেকশন হলো, রেকমেন্ড করলো কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 37-এ 11টা প্রভিন্স ছিল তখন, 11টা প্রভিন্সে ভোট হলো। ওকে, 11টা প্রভিন্সে ভোট হলো, এবং সেই ভোটে আমরা কি দেখলাম? 1937-এ এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই নির্বাচনে আমরা দেখলাম কংগ্রেস কিন্তু ভীষণ ভালো ফল করলো, ভীষণ ভালো রেজাল্ট করলো। সেই তুলনায় মুসলিম লীগ কিন্তু সেরকম পারফরমেন্স দেখাতে পারলো না, একেবারেই ফেলিওর যাকে বলা যেতে পারে মুসলিম লীগ। ঠিক আছে, এই যে এই ইলেকশনটা ছিল মুসলিম লীগের একটা সাংঘাতিক সেটব্যাক, কিন্তু এই সেটব্যাকটা থেকেই একটা নতুন ঘটনা এলো 39-এ। তোমরা বুঝতেই পারছো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন ফুল সুইংয়ে চলছে। 1939 এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা কি দেখলাম? কংগ্রেস সাংঘাতিক ভালো ফল করেছে, এবং কংগ্রেসই ম্যাক্সিমাম প্রভিন্সে সরকার তৈরি করেছে। কিন্তু 1939-এ ব্রিটিশ সরকার সেই কংগ্রেস মন্ত্রিসভার সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই ভারতকে যুক্ত করে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ভারতকে ইনভলভ করে দিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইনভলভ করে দেওয়ার ফলে এই ঘটনাটা কংগ্রেসের কাছে একটা বিশাল অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে কংগ্রেস সারা ভারতের রাজনীতিকে কন্ট্রোল করছে, সেই রাজনীতি, সেই দলের সঙ্গে কোনো পরামর্শ না করে কি করলো তারা? কংগ্রেস কি করলো না, ব্রিটিশ সরকার কি করলো না, ভারতকে ইনভলভ করে দিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। কংগ্রেসের প্রতিবাদ জানালো, কংগ্রেসের প্রতিবাদ জানালো, ভীষণভাবে প্রতিবাদ জানালো, এবং সেই প্রতিবাদের প্রতিফলন আমরা দেখতে পেলাম 1939-এ পুরো কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করলো। এটা একটা টার্নিং পয়েন্ট।
কিভাবে এটা মুসলিম রাজনীতির সঙ্গে গিয়ে মিশছে ভালো করে ফলো করো। 37-এর ইলেকশন, এই ইলেকশনে কংগ্রেসের জয় জয়কার, সেটব্যাক হলো মুসলিম লীগের অনেকটাই, কিন্তু 39-এ এমন একটা ঘটনা ঘটল, যে ঘটনাটা কি না, কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করলো। বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল একবার, কত সালে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করেছিল? 1939-এ। এই যে কংগ্রেস মন্ত্রিসভা সরে দাঁড়ালো ভারতের রাজনীতি থেকে, এটাই হয়ে উঠল একটা গোল্ডেন অপরচুনিটি মুসলিম লীগের কাছে ভারতের রাজনীতির ফোর ফ্রন্টে আসার। কংগ্রেস সরে যাওয়ার ফলে মুসলিম লীগ একটা আলাদা অপরচুনিটি পেয়ে গেল এই ভারতের রাজনীতির একদম ফোর ফ্রন্টে চলে আসার। এটা তাদের কাছে একটা সাংঘাতিক একটা রিলিফ। তারা যেন মুক্তির স্বাদ পেল। এতদিন যেন কংগ্রেস তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল, এইবার তারা একটা প্রচণ্ড পরিমাণে মুক্তির স্বাদ পেল মুসলিম লীগ। তাদের এই যে ফিলিংস, তাদের এই যে ইমোশন, তারা সেটাকে সেলিব্রেট করলো কি দিয়ে? যেটা মুসলিম রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। তোমরা জানো, ডে অফ ডেলিভারেন্স, মুক্তি দিবস। মুসলিম লীগ সেলিব্রেট করলো মুক্তি দিবস 1939-এর 22 ডিসেম্বর। এই জায়গাটা তোমরা সবাই জানো, একটা ইম্পর্টেন্ট জায়গা। 1939-এর 22 ডিসেম্বর তারা সেলিব্রেট করলো মুক্তি দিবস। কার হাত থেকে মুক্তি পেল তারা? ডে অফ ডেলিভারেন্স বলে এটাকে ইংরেজিতে। কার হাত থেকে তারা মুক্তি পেল? তারা মুক্তি পেল কংগ্রেসের ডমিনেশন থেকে, যেহেতু কংগ্রেস রিজাইন করেছিল 39-এ। এই যে মুসলিম লীগ ফোর ফ্রন্টে আসার একটা সুযোগ পেল, এটা কিন্তু মুসলিম লীগকে একটা আলাদা ক্ষমতা দিল। এবং এতটাই ক্ষমতা দিল, 1940-তে আমরা যে মুসলিম পলিটিক্স নিয়ে আজকে আলোচনা করছি, সেই মুসলিম পলিটিক্স পৌঁছে গেল একেবারে ক্লাইম্যাক্সে। একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছলো সেই রাজনীতি, মুসলিম রাজনীতি। কি ক্লাইম্যাক্সে পৌঁছলো? 40-তে লাহোর অধিবেশন। তোমরা জানো, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে লাহোর অধিবেশন। সেই লাহোর অধিবেশনে মুসলিম লীগের পক্ষ থেকে দাবি তোলা হলো পৃথক রাষ্ট্রের, পৃথক ডোমিনিয়নের। পাকিস্তান রেজলিউশন এলো। এখানে পাকিস্তান মানে রাজ্য নয়, এখানে পাকিস্তান মানে আলাদা একটা ডমিনিয়ন, ইন্ডিয়া থেকে একদম আলাদা। এই দাবি উঠল এবং এই দাবিকে নিয়ে শুরু হলো পাকিস্তান মুভমেন্ট এবং স্লোগান উঠল লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান আমরা নেবই। এই নিয়ে শুরু হলো লড়াই 1940-তে। মানে 1875-এর আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে যে মুসলিম রাজনীতির সূচনা, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যেতে 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 আমরা যে সালগুলোর কথা বলেছি, শেষকালে গিয়ে এটা ক্লাইম্যাক্সে পৌঁছলো 1940-তে এবং পাকিস্তান প্রস্তাব উঠল। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে শুরু হলো পাকিস্তান আন্দোলন এবং 40 থেকেই মুসলিম পলিটিক্স টার্ন নিল একটা অন্য দিকে এবং 40-র পর থেকেই বোঝা গেল যে ভারতের ঐক্যকে বোধহয় আর ধরে রাখা সম্ভব নয়, কখনোই কোনোভাবেই আর ধরে রাখা সম্ভব নয়। আমরা 41 থেকে 47 আমরা যে ঘটনা দেখলাম, তাতে করে অনেক চেষ্টা হয়েছে এই দুটো সম্প্রদায়ের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করার। সিআর ফর্মুলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনোটাই ধোপে টেকেনি, কোনোটাই হয়নি। চক্রবর্তী রাজাগোপালাচারী ফর্মুলা, যে ফর্মুলাকে আউটরাইটলি রিজেক্ট করে দিল জিন্না, বললেন এই ফর্মুলা আমরা মানি না, এই ফর্মুলা আমরা মানব না। এই ফর্মুলায় পাকিস্তান গঠনের কোনো কথা নেই। জিন্না কি বললেন? এটাকে মথ ইটেন ফর্মুলা, পোকায় খাওয়া ফর্মুলা। মথ ইটেন ফর্মুলা, মথ মানে হচ্ছে পোকা, মথ ইটেন ফর্মুলা বা পোকায় খাওয়া ফর্মুলা বললেন গান্ধীজি, এই মোহাম্মদ আলী জিন্না এই সিআর ফর্মুলাকে। রিজেক্ট হয়ে গেল, টোটালি রিজেক্ট হয়ে গেল।
নেক্সট আমরা দেখলাম কি না পাকিস্তান গঠনের কথা, যেখানে আসছে না ক্রিপস মিশন 1942-তে ভারতে এলো, তোমরা জানো 42-তে ক্রিপস মিশন যে রেকমেন্ডেশনগুলো করলো, ক্রিপস মিশনকে টোটালি বয়কট করলো মুসলিম লীগ। কংগ্রেসও বয়কট করেছিল, কংগ্রেসের বয়কট করার ইস্যু আলাদা ছিল। মুসলিম লীগ বয়কট করলো কেন ক্রিপস মিশনকে? যেহেতু সেখানে এই পাকিস্তানের কোনো কথা বলা হয়নি। তার মানে রিজেকশন আফটার রিজেকশন আমরা দেখছি 41 to 47-এর মধ্যে, যেটা আস্তে আস্তে ভারতকে কিন্তু একটা বিভেদের দিকে, ভারতকে একটা পার্টিশনের দিকে ঠেলে দিল। এইটা মানে মুসলিম রাজনীতির একটা পরিণত রূপ আমরা পেলাম গিয়ে 1940-তে। তাহলে এই যে ভারত ভাগ, একটা কোয়েশ্চেন আসে, একটা কোয়েশ্চেন আমরা পাই যে এই যে ভারত ভাগ, এটা কতটা ইনএভিটেবল ছিল, এটা কতটা অনিবার্য ছিল। আমি যে তিনটে রাজনীতির কথা দিয়ে শুরু করেছিলাম আজকে ক্লাস, হিন্দু রাজনীতি, মুসলিম রাজনীতি এবং ব্রিটিশ সরকারের বিভেদের রাজনীতি, এই তিনটে রাজনীতি কিন্তু সমান ভূমিকা গ্রহণ করেছিল ভারত ভাগের ক্ষেত্রে বা ডিভিশনের ক্ষেত্রে। আমরা আজকে মুসলিম রাজনীতিটা নিয়ে আলোচনা করলাম, আমরা আরেকদিন আলোচনা করব হিন্দু রাজনীতিটাকে নিয়ে। এই হিন্দু রাজনীতির মধ্যেও আমরা পাবো এরকম বহু ইয়ার, যে ইয়ারগুলো হিন্দু রাজনীতিকে ডেভেলপ করেছিল, যেভাবে আমরা আজকে মুসলিম রাজনীতির ইয়ারগুলো পড়লাম। তাহলে আজকে আমাদের এই ক্লাসে আমরা দেখলাম 1875 থেকে 1940 অবধি ঘটনাগুলো, যে ঘটনাগুলো মুসলিম রাজনীতিকে একটা জায়গায় পৌঁছে দিল। আলিগড় আন্দোলন থেকে শুরু হলো, যে বীজটা বপন হয়েছিল, সেই বীজটাই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চারা হলো, চারা থেকে গাছ হলো, গাছ থেকে মহিরুহে পরিণত হলো কিভাবে, সেটাই আমরা আজকে দেখলাম বিভিন্ন ইয়ারের মধ্য দিয়ে। আমরা আবার একটা ক্লাসে ফিরব এই হিন্দু রাজনীতি নিয়ে, যে হিন্দু রাজনীতি কিভাবে এটা আস্তে 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 ডেভেলপ করলো, কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে এটা ক্লাইম্যাক্সে পৌঁছলো, আমরা আবার একটা ক্লাসে গিয়ে পড়বো। আজকে আমরা এত অবধি রইল, আমরা আবার কোনো নতুন সেশনে মিট করব কোনো নতুন টপিক নিয়ে।